হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা একটু ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। কেন ডেসক্রিপটিভ লিখেছি, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটু ইন ডিটেলসে জানবো, ঠিক আছে? এক কথায় উত্তর না, এমসিকিউ না, ওটা রিলেটেড আর কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে এক্সামে আসার মতো, বা যদি সেই বিষয়টা সম্বন্ধে আমাকে 2 মার্কসে একটু 3 লাইন বেশি লিখতে হয়, কিভাবে লিখবো সেই জিনিসগুলো কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে? তো খুব মন দিয়ে দেখো ক্লাসটা। আজকের ক্লাসটা কিন্তু যেমন খুব ইন্টারেস্টিং হতে চলেছে তেমনই কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম প্রশ্ন। বলেছে চেইরাও বা উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? প্রথমে তোমরা একটু ট্রাই করো, তোমরা যদি এটার অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা সমস্ত ইম্পর্টেন্ট আপডেটস বলো সেটা পেয়ে যাবে। কোনো জব নোটিফিকেশনের কিছু আসলে টিডিএফ ওগুলো আমরা সব টেলিগ্রামে কিন্তু দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু সমস্তটা ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। চলো দেখো কি বলেছে, যে চেইরাও বা উৎসব প্রধানত মণিপুর রাজ্যে উদযাপিত হয়। কোথায় হচ্ছে? মণিপুর। তো কিরকম হয় উৎসবটা একটু ছবিটার সঙ্গে দেখে নাও, তাহলে অনেক বেশি মনে থাকবে, ঠিক আছে? দেখো এখানে কলা পাতায় কিন্তু মানে খাবার দাবার দিয়ে কিন্তু এখানে পুজো করা হচ্ছে, ঠিক আছে? তো এটা সম্বন্ধে আর কি কি তথ্য আমাদের জানা দরকার, বা এক্সামে আর কি কি প্রশ্ন আসতে পারে এটা রিলেটেড। দেখো বলেছে এটি মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। তাহলে যদি প্রশ্ন আসে যে এই যে চেইরাও বা উৎসবটা এটা কারা পালন করে, তখন অ্যান্সার কি হবে? মেইতেই গোষ্ঠীরা কিন্তু এটা পালন করে। নেক্সট দেখো বলেছে চেইরাও বা মূলত চন্দ্র নববর্ষ মানে লুনার যে নিউ ইয়ার তার সূচনার প্রতীক। এটার থেকেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই উৎসবকে সাজিবু নোংমা পানবা নামেও ডাকা হয়, ঠিক আছে? সাজিবু নোংমা পানবা নামেও ডাকা হয়, যার অর্থ হলো কি সাজিবু মাসের প্রথম দিন, ফার্স্ট ডে অফ সাজিবু মান্থ। মানে ওদের হিসাবে এটা আর কি লুনার নিউ ইয়ার, সেই হিসেবে কিন্তু এটা হয়, ঠিক আছে? তো যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে, যারা ধরো এসআই এর জন্য প্রিপারেশন করছো, তোমাদের ধরো 2 মার্কসে আসলো যে এই উৎসবটা কি, এটা কোন রাজ্যে হয়, 2-3টে ভাগেও প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু তুমি এই সবকটা পয়েন্ট কিন্তু আলোচনা করতে পারবে। আর যারা মিসেলেনিয়াস দিচ্ছ তোমাদের তো 1 লাইনার, তো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, যেটা কিন্তু তোমাদের মানে ভুল বাদ যাবে না। এই রিলেটেড যেই প্রশ্নই আসুক এই উৎসব রিলেটেড বাদ যাবে না। চলো নেক্সট কোশ্চেন। আরেকটু আছে, মণিপুর এবং বিশ্বের অন্যান্য স্থানে বসবাসকারী মেইতেই সম্প্রদায়ের মানুষ এই দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করে। নেক্সট, নাগরহোল জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? যদি পারো অবশ্যই কোশ্চেনটার অ্যান্সার করো, ঠিক আছে? নাগরহোল, দেখো এটা টাইগার রিজার্ভের একটা ছবি, এটা হলো নাগরহোল ন্যাশনাল পার্ক, এটার রুট ম্যাপ রয়েছে এখানে একটা, ঠিক আছে? তো কি বলেছে এটা কোন রাজ্যে অবস্থিত? দেখো বলেছে নাগরহোল জাতীয় উদ্যান ভারতের কর্ণাটক রাজ্যের কোডাগু এবং মাইসুরু জেলার মধ্যে অবস্থিত। কোন কোন জেলা? জেলা দুটোর নাম মনে রাখবে, কোডাগু আর হলো মাইসুরু জেলার মধ্যে কিন্তু এটা অবস্থিত। এটা হলো ডিস্ট্রিক্ট, আর রাজ্য বললে কি কর্ণাটক হবে কিন্তু অ্যান্সার। নেক্সট, এটি রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু রাজীব গান্ধী জাতীয় উদ্যান নামেও কিন্তু পরিচিত। নাগরহোল জাতীয় উদ্যান একটি ঘোষিত টাইগার রিজার্ভ, ঠিক আছে? এটা কি একটা ঘোষিত টাইগার রিজার্ভ এবং ভারতের প্রজেক্ট টাইগারের অন্তর্ভুক্ত। উদ্যানটির নামকরণ হয়েছে নাগরহোল নদী এর নাম অনুসারে। এই নামে একটা নদী রয়েছে যার নাম অনুসারে কিন্তু এটার নামকরণ করা হয়েছে। এই যে টাইগার রিজার্ভটার ছবি কিন্তু আমি দিয়েছি, এটা একদম এন্ট্রি গেটের ছবি, ঠিক আছে? আচ্ছা, এটি একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী করিডোর, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ করিডোর হিসেবেও কাজ করে, যা বন্যপ্রাণীদের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, নেক্সট তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু WBSI KPSI এই মেইনসের কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে? মে মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু স্টার্ট হবে। এখানে তোমাদের মেইনসের টোটাল প্রিপারেশন কিন্তু করিয়ে দেওয়া হবে, জিএস, ম্যাথ, রিজনিং, তারপরে ইংলিশ, বেঙ্গলি সমস্তটা। আর এটার প্রিপারেশন করলে আমার মনে হয় প্রিলিমসের প্রিপারেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ প্রিলিমসে যতটুকু আছে তার একটা পার্ট কিন্তু মেইনসে রয়েছে। মানে পুরো প্রিলিমসের যে সিলেবাস সেই পুরোটাই কিন্তু মেইনসের একটা পার্ট, এই জিএস, ম্যাথ, রিজনিং দিয়ে, ঠিক আছে?
তো তোমরা যদি মনে করো এটার প্রিপারেশন নেবে, তোমাদের প্রিলিমস অটোমেটিক কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে। ওয়ান টাইম পেমেন্ট দেখো 999, ঠিক আছে। কিন্তু প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে, অলরেডি জয়েন হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। মে মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে। আর মিসেলেনিয়াস জিএস এর ব্যাচ তো আমাদের অলরেডি চলছে, আমরা অলরেডি 57টা টপিক কিন্তু কভার করে ফেলেছি, ঠিক আছে। মিসেলেনিয়াস জিএস এটা হলো অনলাইন ক্লাসের ব্যাচের অ্যাড, ঠিক আছে। এখানে ব্যানারটা রয়েছে যেটা, সেটা হলো অনলাইন ক্লাসের ব্যাচের। যদি তোমরা মনে করো শুধুমাত্র নোটস নেবে, সেইটাও ব্যবস্থা কিন্তু রয়েছে। তো এটা সম্বন্ধে যদি কোনো ডিটেলস জানতে হয়, নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও, ঠিক আছে। কারণ এক একজনের কোয়ারি এক এক রকম হয়, তো তোমরা একটু কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নাও, ঠিক আছে। চলো আমরা এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলেছে বরণী উৎসব বা বারণী উৎসব যাই বলো, প্রধানত ভারতের কোন রাজ্যে উদযাপিত হয়? বরণী উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? দেখো ছবিটা দেখে কি কিছু আইডিয়া করতে পারছো কোন দেবীর মানে আরাধনায় এই উৎসবটা পালিত হয়? ছবিটা দেখে কিছু আইডিয়া আসছে? কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। তোমাদের কি মনে হচ্ছে? তারপরে পজ করে তারপরে অ্যান্সারটা করো, দেখো, ঠিক আছে। চলো অ্যান্সার দেখছি। ভরণী উৎসব প্রধানত কেরালা রাজ্যে উদযাপিত হয়, ঠিক আছে। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল গুলো আমরা করলাম, যেখান থেকে কিন্তু পরীক্ষা তোমরা প্রশ্ন পেতেই পারো, ঠিক আছে। দেখো ভরণী উৎসব কি কোথায় হচ্ছে? কেরালা রাজ্যে উদযাপিত হচ্ছে। এই উৎসবটি প্রতি বছর কোডুঙ্গালুরু এর শ্রী কুরুম্বা ভগবতী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। শ্রী কুরুম্বা ভগবতী টেম্পল, এইটা হলো সেই মন্দিরের ছবি। এই মন্দিরে কিন্তু এই উৎসবটা পালিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটি কি মালায়ালাম মিনাম মাসে হয়? হ্যাঁ, মালায়ালামের যে মাস রয়েছে মিনাম মাস, সেই মাসে হয়, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে হলো এটা উদযাপিত হয়। উৎসবটি দেবী ভদ্রকালীর জন্ম উদযাপন করে, যিনি ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে জন্মগ্রহণ করেছিলেন দারিক নামক অসুরকে ধ্বংস করার জন্য, ঠিক আছে। তাহলে এটা কার আরাধনায় হচ্ছে? কোন দেবীর আরাধনায়? দেবী ভদ্রকালীর আরাধনায় হচ্ছে, যিনি ভগবান শিবের তৃতীয় নয়ন, থার্ড আই, সেখান থেকে যার জন্মগ্রহণ হয়েছিল। কি কারণে হয়েছিল? দারিক নামক যে অসুর রয়েছে তাকে বধ করার জন্য কিন্তু তার জন্ম হয়েছিল। উৎসবে লাল পোশাকে সজ্জিত ওরাকলস, যাদের কুমারম বা বেলিচ্চাপ্পাডু বলা হয়, বিশেষ ধর্মীয় আচার পালন করেন, ঠিক আছে। এটা এই নামগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন ISSF ওয়ার্ল্ড কাপ 2025, এটাতে ভারত মেডেলের তালিকায় কোন স্থানে রয়েছে, কোন পজিশনে রয়েছে? যদি জানো প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা করো, ঠিক আছে। একটু ট্রাই করো, কমেন্ট সেকশনে একটু লেখো। তোমরা যদি ধরো কমেন্টে না লেখো, কমিউনিকেট না করো, তাহলে তোমাদের সঙ্গে যে একটা পরিচয় গড়ে ওঠে সেটা তো গড়ে উঠবে না। তোমরা কমেন্ট করবে, আমরা দেখবো, রিপ্লাই করব, ঠিক আছে। তাহলেই তো একটা টিচার স্টুডেন্টের মধ্যে যে রিলেশনটা, সেটা আরো বেশি বন্ডিংটা স্ট্রং হবে। তোমরা ভিডিও দেখো, ক্লাসটা ভালো লাগলে লাইক করো, যত বেশি লাইক করবে টিচার তত বেশি এনকারেজ হবে যে না আমার স্টুডেন্টসদের ভালো লাগছে। চিন্তা করতে পারবে না এখন কটা বাজে, আমি বলছি এখন বাজে হলো ভোর 3:07, ঠিক আছে। আমি এই সময় রেকর্ড করছি তোমাদের জন্য, এখনো ঘুমাইনি। তো রাতের থেকে কাজ চলছে, এই জিনিসটা তৈরি করতে আমার প্রায় 3-4 ঘন্টার ওপরে কিন্তু সময় লেগেছে। তো এটা তৈরি করেছি তোমাদের জন্য, এখন রেকর্ড করছি, তোমরা সকালের ক্লাসে পাবে, ঠিক আছে। এবার যদি মনে হয় যে ক্লাসটা ইনফরমেটিভ হলে বা তোমরা যদি লাইক দাও, তাহলে তো আমার আরো এনার্জি নিয়ে কাজ করার ইচ্ছাটা জাগবে না, যে না স্টুডেন্টসদের ভালো লাগছে। তো লাইকটা করো, যতজন দেখো তার তুলনায় লাইক অনেক কম আসে, তো প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। যদি মন চায় তাহলে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, সেটা ঠিক আছে, সেটাতে আমি কোনো জোর করতে পারি না, কিন্তু লাইক কমেন্ট এটুকু করতেই পারো, ঠিক আছে। লাইক কমেন্ট করো, আমার ভালো লাগবে তাহলে। আচ্ছা চলো, বলেছে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারত সামগ্রিক মেডেল তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। কোন পজিশনে রয়েছে? সেকেন্ড পজিশনে রয়েছে, ঠিক আছে। দেখো মেডেল তালিকাটা এবার আমরা একটু দেখে নিই। প্রথম পজিশনে কে রয়েছে? চীন রয়েছে। চীন দেখো 9টি গোল্ড পেয়েছে, 6টি সিলভার এবং 9টি ব্রোঞ্জ, টোটাল 24।
ভারত পেয়েছে 6টি গোল্ড, 6টি সিলভার এবং 3টি ব্রোঞ্জ, টোটাল 15টি। থার্ড পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটস, 6টি গোল্ড পেয়েছে, 5টি সিলভার পেয়েছে এবং 2টি ব্রোঞ্জ পেয়েছে। এবার এইটার থেকে ধরো প্রশ্ন দিয়ে দিল, মিসলেনিয়াসে আসার চান্স খুব খুব বেশি, ঠিক আছে? কোন জায়গার থেকে? এর পরের পার্টটা থেকে, যে ভারতের পক্ষে যারা স্বর্ণপদক জিতেছেন তাদের নামগুলো কিন্তু একটু মুখস্থ করে রেখো। দেখো, সিফট কাউর সামরা মহিলাদের 50 মিটার রাইফেলে পজিশন, থার্ড পজিশন। রুদ্রাংশু পাটিল, ঠিক আছে, কিসে পেয়েছে সেটা মনে না রাখলেও চলবে, নামগুলো মনে রেখো। রুদ্রাংশু পাটিল, সুরুচি সিং, হ্যাঁ, এরা হলো সরি, আর হলো বিজয়বীর সিধু, এরা প্রত্যেকে কিন্তু গোল্ড মেডেল পেয়েছে। কারা কারা গোল্ড মেডেল পেয়েছে প্রত্যেকের নামগুলো কিন্তু মনে রাখো। তোমাদের যেরকম প্রশ্ন মিসলেনিয়াসে দিয়ে দেয় যে ISSF 2025-এ কারা কারা গোল্ড মেডেল পেয়েছে, তখন কিন্তু নামগুলো তোমাদের হয়তো লিখতে হতে পারে, বলা যায় না, দিতেই পারে, তো এটা কিন্তু মনে রাখো, যার জন্যই আমি দিয়েছি এটা। আচ্ছা, সিলভার কারা কারা পেয়েছে দেখো, ঈশা সিং, ঠিক আছে, ঈশা সিং হলো সিলভার পেয়েছে। তারপরে হলো আরজা বোরসে, আর হলো রুদ্রাংশু পাটিল। ব্রোঞ্জ কারা কারা পেয়েছে দেখো, সৌরভ চৌধুরী, সুরুচি সিং, এরা কিন্তু ব্রোঞ্জ পেয়েছে। চলো, আর একজন কে পেয়েছে, চেইন সিং, হ্যাঁ, চেইন সিং হলো ব্রোঞ্জ পেয়েছে। নেক্সট, সম্প্রতি সংবাদের শিরোনামে দেখা যায় ক্যাসানোর ফরেস্ট ডিজিজ কি ধরনের রোগ। নামটা শুনে অনেকের কাছে হয়তো নতুন লাগতে পারে, কিন্তু যখনই আমি আরেকটা নাম বলবো এটা, তখন অনেকের কাছে হয়তো মনে হবে না এটা তো শুনেছি আমি। তো এটা রোগটার নাম কি? ক্যাসানোর ফরেস্ট ডিজিজ। এই নামটাও মনে রেখো, কারণ আমি প্রশ্ন এটা দিয়েছি বলে পরীক্ষা এটাই প্রশ্ন আসবে তা কিন্তু না, প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে? কেন বললাম দেখো, ক্যাসানোর ফরেস্ট ডিজিজ, যাকে মাঙ্কি ফিভার নামেও ডাকা হয়, প্রশ্ন আসতে পারে মাঙ্কি ফিভারকে আমরা, মাঙ্কি ফিভারের আরেকটা নাম কি? অপশন থাকলো, তার মধ্যে থাকলো ক্যাসানোর ফরেস্ট ডিজিজ, ঠিক আছে? সম্প্রতি কর্ণাটকের শিমোগা এবং চিকমাগলুরু জেলায় বৃদ্ধি পেয়েছে। কোন রাজ্যে? কর্ণাটকে। এটি একটি টিক বাহিত ভাইরাল হেমোরেজিক রোগ। টিক বাহিত, টিকের ছবিটা দেখে নাও, ঠিক আছে? টিক বাহিত ভাইরাল হেমোরেজিক রোগ। আচ্ছা, প্রথমবার 1957 সালে ক্যাসানোর অরণ্য কর্ণাটক থেকে এই রোগের খবর পাওয়া যায়। প্রথম কোন রাজ্যে পাওয়া যায়? হলো এটা কর্ণাটকে। কবে? 1957 সালে। নেক্সট দেখো কি বলেছে, এখানে বলার আগে একটু লাইফ সাইকেলটা আমি দেখিয়ে দিই। দেখো, এটা হলো এগ, ঠিক আছে, ডিম থেকে দেখো এখানে নিম্ফ হলো, সেখান থেকে যদি হতে পারে ইঁদুর, বানর, মানুষের মধ্যে যেতে পারে, অথবা এটা আবার লার্ভা দশায় চলে গেল, লার্ভা থেকে আবার পূর্ণাঙ্গ হলো, পূর্ণাঙ্গ হয়ে আবার মানুষ, গরু, এই পশু পাখির মধ্যে যেতে পারে, কিন্তু মানুষ থেকে মানুষে কোনো রকম ভাবে ছড়াবে না, ঠিক আছে? এবারে চলো আমরা পয়েন্টগুলো একটু দেখে নিই। বলেছে এটি হয় ক্যাসানোর ফরেস্ট ডিজিজ ভাইরাস KFDV দ্বারা, যা ফ্ল্যাভিভাইরাস জেনাস এবং ফ্ল্যাভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত। এটা মনে না রাখলেও চলবে কোন জেনাসে রয়েছে, এগুলো বায়োলজির ব্যাপার। আচ্ছা, টিক বোর্ন এনকেফালাইটিস কমপ্লেক্সের সাথেও এর সম্পর্ক রয়েছে। ভাইরাসটি মূলত হার্ড টিক্স দ্বারা ছড়ায়। যদি এই টপিকটার উপর তোমরা কোনো প্রতিবেদন লেখো তাহলে এই পয়েন্টগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? ভাইরাসটি মূলত হার্ড টিক্স দ্বারা ছড়ায়। এটি মানুষ, বানর এবং ইঁদুরের ওপর প্রভাব ফেলে। আমি ছবিতে দেখালাম, মানুষ, বানর এবং ইঁদুরের ওপর হলে এটা প্রভাব ফেলে। আচ্ছা, নেক্সট কি বলেছে, মানুষ থেকে মানুষের সংক্রমণ কিন্তু হয় না। অলরেডি আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, মানুষ থেকে মানুষে কিন্তু এটার সংক্রমণ হয় না, ঠিক আছে? ভালো লাগছে তো? প্রত্যেকে একটু কমেন্ট করো কিন্তু, ঠিক আছে, ভালো লাগছে কিনা ক্লাসটা। যদি ভালো লাগে তাহলে আমি এরকম ভাবে ক্লাস আনবো আরো, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করো আর লাইক করে দিও ভিডিওটা। বিশ্ব চাগাস রোগ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? বিশ্ব চাগাস রোগ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? ছবিটা দেখে নাও, অ্যান্সার পেয়ে যাবে 14 এপ্রিল, ঠিক আছে? চলো, বিশ্ব চাগাস রোগ দিবস প্রতি বছর 14 এপ্রিল তারিখে উদযাপিত হয়, যাতে চাগাস রোগের বিপর্যস্ত প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়। বিশ্ব চাগাস রোগ দিবস 2025-এর থিম, 2025-এ যেটা হলো 14 এপ্রিল, এটার থিম কি ছিল? দেখো, থিমটার এখানে আমি বাংলাটা করেছি, এটা ইংলিশটাই মনে রাখার চেষ্টা করবে, যার জন্য আমি ব্র্যাকেটে ইংলিশটাও দিয়ে দিয়েছি, যে প্রিভেন্ট, কন্ট্রোল, কেয়ার কোলন দিয়ে এভরিওয়ানস রোল ইন চ্যাগাস ডিজিজ, ঠিক আছে?
যা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং রোগীর সমর্থন মানে কি অনগোয়িং পেশেন্ট সাপোর্ট, যে সমস্ত পেশেন্টরা এফেক্টেড রয়েছে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া, যেটা অনগোয়িং পেশেন্ট সাপোর্টের গুরুত্বকে তুলে ধরে। ঠিক আছে, তো এটার থিম কি ছিল, থিমটা কিন্তু মুখস্থ রেখো, চেষ্টা করো ইংলিশে মুখস্থ রাখার। চ্যাগাস রোগ ট্রাইপ্যানোসোমা ক্রুজি পরজীবী দ্বারা হয়, এই নামটাও মুখস্থ রেখো। কোন পরজীবী দ্বারা হচ্ছে? ট্রাইপ্যানোসোমা ক্রুজি, যা ট্রাই অটোমাইন পোকা এর মলে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, এই রোগটি মূলত দক্ষিণ আমেরিকা, কেন্দ্রীয় আমেরিকা এবং মেক্সিকো অঞ্চলে বেশি দেখা যায়। ঠিক আছে, কোথায় কোথায় দেখা যায় হলো, যদি চিকিৎসা না করা হয় তবে চ্যাগাস রোগ আমাদের হার্ট এবং ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু এফেক্টেড করতে পারে। ঠিক আছে, নেক্সট, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কারণ বর্তমানে ডিজিটাল অ্যারেস্ট কিন্তু মানে খুব বিশাল পরিমাণে ছড়িয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ডিজিটাল অ্যারেস্টের উপর অলরেডি কিন্তু আমি জিএস এর ক্লাস ইউটিউবেই আপলোড করেছি, মিসেলেনিয়াস জিএস এর যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে চেক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ডিজিটাল অ্যারেস্টের উপর তোমাদের কিন্তু জিএস ক্লাস অলরেডি ইউটিউবে দেওয়া রয়েছে, আর যদি নোটসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই যে অপারেশনটি ট্রান্সন্যাশনাল সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তার মোকাবিলার জন্য, মানে ডিজিটাল অ্যারেস্টের মোকাবিলার জন্য শুরু করেছে, তার নাম কি? দেখো বলে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ট্রান্সন্যাশনাল সংগঠিত সাইবার অপরাধ এবং ডিজিটাল অ্যারেস্ট মোকাবিলা করতে অপারেশন চক্র 5 শুরু করেছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, এই এটি অপারেশন চক্র 4, ঠিক আছে 4 ছিল এখন 5 হয়েছে, এর পরবর্তী ধাপ, যা সাইবার সমর্থিত আর্থিক অপরাধ নেটওয়ার্কগুলির বিরুদ্ধে গ্লোবাল ভাবে সমন্বিত আইন প্রয়োগের প্রচেষ্টার অংশ হিসেবে ইন্টারপোলের মাধ্যমে পরিচালিত হয়। এটা কার মাধ্যমে হচ্ছে? ইন্টারপোলের মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট, মিসেলেনিয়াসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ড্যানিয়েল নোবোয়া, যিনি এপ্রিল 2025-এ পুনর্নির্বাচিত হয়েছেন, কোন দেশের রাষ্ট্রপতি? ঠিক আছে, ড্যানিয়েল নোবোয়া যিনি এপ্রিল 2025-এ পুনর্নির্বাচিত হয়েছেন, কোন দেশের রাষ্ট্রপতি? এরকম প্রশ্ন আসে কিন্তু মিসেলেনিয়াসে। দেখো, আচ্ছা, ইকুয়েডরের রাষ্ট্রপতি, তিনি কোথাকার রাষ্ট্রপতি? ইকুয়েডরের রাষ্ট্রপতি। ইকুয়েডরটা কোথায় একটু দেখে নাও, এইটা হলো ইকুয়েডর। ঠিক আছে, ইকুয়েডরের উত্তরে রয়েছে হলো কলম্বিয়া, আর পূর্ব দিকে রয়েছে পেরু, দক্ষিণ দিকেও রয়েছে পেরু, আর পশ্চিম দিকে রয়েছে হলো প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আচ্ছা দেখো, ইকুয়েডর দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমাংশে অবস্থিত একটি দেশ। কোথায় রয়েছে এটা? দক্ষিণ আমেরিকাতে রয়েছে। এটি কলম্বিয়ার সাথে উত্তর সীমান্ত শেয়ার করে, যেটা বললাম, এটা কি করছে? কলম্বিয়ার সঙ্গে উত্তর সীমান্তটা শেয়ার করছে। আচ্ছা, এবং পেরুর সাথে পূর্ব এবং দক্ষিণ সীমান্ত শেয়ার করে, এবং কি করে? পেরুর সাথে পূর্ব দিক, এই যে পেরুর সঙ্গে পূর্ব দিক এবং দক্ষিণ দিকের সীমানাটা কিন্তু শেয়ার করছে। আচ্ছা, দেশটি পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগর রয়েছে। দেশটির পশ্চিম উপকূলে কি রয়েছে? এই যে পশ্চিম দিক, এদিকে রয়েছে হলো প্রশান্ত মহাসাগর। নেক্সট দেখো কি বলেছে, ড্যানিয়েল নোবোর পুনর্নির্বাচন তার নেতৃত্বের প্রতি জনসাধারণের সমর্থনের প্রতিফলন। আচ্ছা, ইকুয়েডরের বৈচিত্র্যময় ভূগোল রয়েছে। ইকুয়েডরে কোন কোন জিনিস আমরা দেখতে পাচ্ছি? দেখো, আন্দিজ মাউন্টেন, আন্দিজ পর্বতমালা, এই দেখো আন্দিজ পর্বতমালা ঠিক এখানটা দিয়ে গেছে। ঠিক আছে, দেখে রাখো, এরপরে যারা WBCS দেবে তোমাদের কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফিও থাকতে পারে। ঠিক আছে, আন্দিজ মাউন্টেন। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো অ্যামাজন রেইন ফরেস্ট, এই যে দেখতে পাচ্ছ ইকুয়েডর, এখানে এটুকু পড়ছে কিন্তু অ্যামাজন রেইন ফরেস্ট। আচ্ছা, তারপর হলো গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ। ঠিক আছে, গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ কোন জায়গাটা? এই জায়গাটায় রয়েছে হলো গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যারা এসআই মেইনস দিচ্ছ তোমাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, কোন রাজ্যের সঙ্গীত যন্ত্র সানাই সম্প্রতি ভৌগোলিক সংকেত জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্যের সঙ্গীত যন্ত্র যেটা কি সানাই, সেটা কি জিআই ট্যাগ পেয়েছে? দেখো, সানাই যা একটি ঐতিহ্যবাহী বায়ুযন্ত্র, মানে উইন্ড ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, মানে হাওয়ার মাধ্যমে সাউন্ড বেরোয়। ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের
বেনারস ঘরানার সাথে সংযুক্ত। বারাণসী থেকে সম্প্রতি ভৌগোলিক সংকেত মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ অর্জন করেছে। কোথায়? বারাণসী, বেনারস। বারাণসী সানাই জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছে ওস্তাদ বিসমিল্লাহ খান। এটা দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে। ওস্তাদ বিসমিল্লাহ খানের মাধ্যমে, যিনি এটি ভারতের প্রথম স্বাধীনতা দিবসে, ভারতের যে প্রথম স্বাধীনতা দিবস তখন কোথায়? লাল কেল্লায় বাজিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? প্রথম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় বাজিয়েছিলেন কে? ওস্তাদ বিসমিল্লাহ খান। নেক্সট, সানাইকে দৈবিক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি সাধারণত বিবাহ, ধর্মীয় অনুষ্ঠান, মন্দিরের আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, কোন রাজ্য ভারতবর্ষে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ আপগ্রেডেশন স্কিম PMFME বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করেছে? অনেক হয়তো ভাবে ম্যাম আপনি বারবার মিসলেনিয়াস কেন বলছেন, কারণ এগুলো হলো মিসলেনিয়াসের সিলেবাসের ইনক্লুডেড টপিক, কারণ স্কিম থেকে প্রশ্ন আসবে। আর যারা এসআই মেইনস দেবে তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স মানে সব এক্সামের জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো বলেছে কোন রাজ্য ভারতবর্ষে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ আপগ্রেডেশন স্কিম PMFME বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ, ঠিক আছে? উত্তরপ্রদেশ প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস আপগ্রেডেশন বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে। এই স্কিমটা কবে? দেখো 2020 সালে আত্মনির্ভর অভিযানের অংশ হিসেবে মাইক্রো ফুড প্রসেসর এন্টারপ্রাইজকে সমর্থন করার জন্য চালু হয়। তাহলে কবে চালু হয়? এটা 2020 সালে হয়। কিসের আন্ডারে হচ্ছে? আত্মনির্ভর অভিযান। এবং কাকে সাপোর্ট করার জন্য? মাইক্রো ফুড এন্টারপ্রাইজকে সমর্থন করার জন্য কিন্তু এটা চালু হয়, ঠিক আছে? এখানে দেখো আমি একটা ছবিও দিয়ে দিয়েছি। চলো নেক্সট, কোন রাজ্য ভারত সম্মেলন 2025-এর আয়োজক? ভারত সম্মেলন 2025-এর আয়োজক কে? তেলেঙ্গানা, ঠিক আছে? তেলেঙ্গানা আয়োজন করেছে, যেখানে 100টি দেশের 450-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছে। এই ইভেন্টটি হায়দ্রাবাদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে 25 এবং 26 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে? এখানে দেখো ছবিটা রয়েছে, ছবিটা দেখলে অনেক বেশি মনে থাকবে, ঠিক আছে? তেলেঙ্গানা মনে রাখবে, কেউ ভুলবে না। সম্মেলনের থিম কি ছিল? ডেলিভারিং গ্লোবাল জাস্টিস, বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রদান। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারত সামিট 2025 এটার থিম কি ছিল, ঠিক আছে? তো কি হবে? ডেলিভারিং গ্লোবাল জাস্টিস। নেক্সট, বিশ্ব ম্যালেরিয়া দিবস 2025-এর থিম কি? বিশ্ব ম্যালেরিয়া দিবস 2025 কবে পালিত হয়? ডেট দেখতেই পাচ্ছ, 25 এপ্রিল। ওকে, বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতি বছর 25 এপ্রিল তারিখে পালিত হয়, যার উদ্দেশ্য ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আচ্ছা, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা একটি বৈশ্বিক উদ্যোগ, যা ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই এবং এর নির্মূলকরণের জন্য কাজ করে। 2025 সালের থিম দেখো, থিম কি ছিল? ইংলিশটা মনে রাখবে, যে কোনো থিম হোক ইংলিশ টার্মটা মনে রাখবে সবসময়। ম্যালেরিয়া এন্ডস উইথ আস, রি-ইনভেস্ট, রি-ইমাজিন, রি-ইগনাইট। এবার যারা মিসলেনিয়াসের জন্য বাংলায় লিখবে, তোমরা বলবে ম্যাম আমরা তাহলে ইংলিশে লিখবো না বাংলায় লিখবো? যদি বাংলায় লেখো, বাংলাতে এটাকেই বানান করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর নাহলে ব্র্যাকেটে ইংলিশটা দিয়ে দেবে, কারণ ইংলিশের সঙ্গেই সবাই পরিচিত, তাই না? আচ্ছা, যা সব স্তরে নতুন করে পদক্ষেপ গ্রহণে আহ্বান জানায়। ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা মানে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে কিন্তু ছড়ায়। নেক্সট কোশ্চেন, উড়িষ্যার কোন সুরক্ষিত এলাকা ভারতের 107তম ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমি তুলেছি তোমাদের জন্য, ঠিক আছে? কেমন লাগছে ক্লাসটা প্রত্যেকে জানিও, আর লাইক করে দিও যদি ভালো লাগে, তাহলে কিন্তু লাইক করে দিও। এটুকু আশা করি এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে। দেখো শিমলিপাল, অ্যান্সার কি হবে? শিমলিপাল। এটা কি উড়িষ্যা সরকার দ্বারা একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ভারতের 107তম জাতীয় উদ্যান। শিমলিপাল উড়িষ্যার দ্বিতীয় জাতীয় উদ্যান। শিমলিপাল উড়িষ্যার সবচেয়ে বড় জাতীয় উদ্যান এবং এটি শিমলিপাল টাইগার রিজার্ভের একটা অংশ, যা 2750 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত। শিমলিপালের একটা ছবি দেখে নাও,
ওয়েলকাম টু শিমলিপাল বলে কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। সদ্যই যে ঘটনা ঘটে গেল, আমরা মানে প্রত্যেকে আমরা এই মানে এটার জন্য প্রত্যেকে মানে কি বলবো, আগুন জ্বলছে যেন সবার মধ্যে যে একটা কিছু করতে হবে এবার। ঠিক আছে, তো সেটার থেকে কিরকম প্রশ্ন রয়েছে দেখো। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স কোন সামরিক অনুশীলন পরিচালনা করেছিল? দেখো, পেহেলগাম সন্ত্রাসী হামলার পরে ভারতীয় বিমান বাহিনী অভিযান আক্রমণ মানে এক্সারসাইজ আক্রমণ অ্যাটাক নামক একটি সামরিক অনুশীলন পরিচালনা করেছে। এই অনুশীলনটি মধ্য সেক্টর মানে সেন্ট্রাল সেক্টরের একটি বৃহৎ এলাকায় অনুষ্ঠিত হয়। এতে রাফাল যুদ্ধ বিমান সহ আইএএফ এর মূল ধারা যুদ্ধ বিমানগুলো অংশগ্রহণ করে। আইএএফ এর দুটি রাফাল স্কোয়াড্রন আম্বালা এবং হাসিমারা পশ্চিমবঙ্গে অবস্থান করছে। কোথায় কোথায়? আম্বালা এবং হাসিমারাতে। শক্তির প্রদর্শনী হিসেবে যুদ্ধ বিমান এবং পরিবহন বিমান সারা রাত কার্যরত ছিল, সীমান্ত এলাকায় ঘনিষ্ঠভাবে উড়ান চালিয়েছিল। হ্যাঁ, এবং শত্রু দেশের উপর কিন্তু মানে নজর রেখেছিল যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এয়ারবর্ন ওয়ার্নিং এবং কন্ট্রোল সিস্টেম AWACS এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ফুল ফর্মটা মনে রাখবে, সহ বিমানগুলো শত্রুর গতিবিধির উপর তীব্র নজরদারি চালায়। তো এটা কিন্তু মনে রেখো, একদম কারেন্ট ঘটনা যেহেতু। ঠিক আছে, এখন হয়তো ব্যাপারটা আমরা মানে সারাক্ষণ নিউজে এগুলো দেখছি, তোমরা অনেকটাই পরিচিত, কিন্তু মনে রেখো ইন ফিউচারে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা চলো আরেকবার একটু বলে দিই, তোমাদের কিন্তু WBP SI মেইনস এর কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, তোমাদের প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্ট সম্বন্ধে জানতে হলে এই নাম্বারটা একটু যোগাযোগ করো, কল করো কি হোয়াটসঅ্যাপ করো। ডিসকাউন্টের সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে, প্রথম 50 জনের জন্য কিন্তু রয়েছে। ঠিক আছে, আর একদম বাংলা ভাষায় নোট পাবে, মেইনসের যা যা থাকে সবকিছু কভার করা হবে। আর মিসেলেনিয়াস মেইনসের ক্লাস তো চলছে অলরেডি, আমরা 57টা টপিক কিন্তু কভার করে ফেলেছি। যারা মনে করছো শুধু নোটস নেবে, ক্লাস করবে না, শুধু নোটসও নিতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, তো যে কোনো কোর্স যেগুলো চলছে সেটা সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয় একবার নাম্বারে কল করো, একটাই নম্বর। ঠিক আছে, অন্য কোনো নাম্বার দিয়ে যদি ফোন করে বলে আমরা A to Z পরীক্ষার ব্রাঞ্চ থেকে বলছি, ওগুলো কিন্তু ভাববে না। ঠিক আছে, এই একটাই কিন্তু নাম্বার রয়েছে, এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলেছে INS সুরাট যা সম্প্রতি সংবাদে ছিল কোন শ্রেণীর স্টিলথ গাইডেড মিসাইল ধ্বংসকারী? হ্যাঁ, স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের অন্তর্গত। ঠিক আছে, এই ছবিটা আশা করি তোমরা প্রত্যেকে পরিচিত, একদম রিসেন্ট ছবি, প্রত্যেকে আশা করি এই ছবিটা দেখেছো, নিউজে হোক, মোবাইলে হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সব জায়গায় দেখেছো। আচ্ছা, তো দেখো কি বলেছে যে INS সুরাট ভারতের নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যা সম্প্রতি আরব সাগরে একটি মাঝারি রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা করেছে। ঠিক আছে, তো এই যে আজকে প্রশ্নগুলো বললাম এই পর্যন্তই আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু জয়েন হয়ে যেও। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।